ইনস্টিটিউশন থেকে কিছু বড় করে রেখেছে, আর সেই বড়োইং অ্যামাউন্টটা এক্সিড করে হচ্ছে 50 কোটি টাকা, এক্সিড করে 50 কোটি টাকা। ঠিক আছে, এখানে মিনিমাম আর এখানে হচ্ছে এক্সিড করে 50 কোটি টাকা। ইন দিস কেসেস, এই চারটে কেসে রোটেশন অফ অডিটার্স ইজ ম্যান্ডেটরি, রোটেশন অফ অডিটার্স ইজ ম্যান্ডেটরি। তখনই আমার কোনো স্টুডেন্ট প্রশ্ন করতে পারে যে ম্যাম তাহলে অন্য কোনো কোম্পানি, এই কোম্পানিগুলোর বাইরে অন্য কোনো কোম্পানির ওপরে কি রোটেশন অ্যাপ্লিকেবল না? আমি তখন বলবো যে কি যে অবভিয়াসলি অ্যাপ্লিকেবল। যদি তুমি চাইলেই তুমি তোমার কোম্পানির অডিটরকে রোটেট করতে পারো, প্রোভাইডেড যে তুমি শেয়ার হোল্ডার্সদেরকে পারমিশন নিয়ে নাও, শেয়ার হোল্ডার্সের পারমিশন নিয়ে নাও, একটা রেজলিউশন পাস করিয়ে শেয়ার হোল্ডার্সদের পারমিশন নিয়ে নাও। অ্যাপ্লিকেবিলিটি মেনলি হচ্ছে এদের ওপরে, কিন্তু এদের বাইরেও কোম্পানিরা যদি চায় যে আমি আমার অডিটরকে রোটেট করব, অবভিয়াসলি করতে পারে, কিন্তু কি দরকার? শেয়ার হোল্ডার্সদের পারমিশন দরকার একটা। ক্লিয়ার? এত অবধি আশা করছি ক্লিয়ার হয়ে গেল। আমি আরেকবার রিপিট করে দিই, আমি ফার্স্ট বললাম আজকের ক্লাসে গভর্নমেন্ট কোম্পানির সাবসিকুয়েন্ট অডিটরের অ্যাপয়েন্টমেন্ট ইন গভর্নমেন্ট কোম্পানি। তো কে অ্যাপয়েন্ট করবে? সিএনইজি উইদিন 180 days ফ্রম দ্য স্টার্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার। আর এরা কতদিন হোল্ড করবে? এরা হোল্ড করবে হচ্ছে টিল দ্য কনক্লুশন অফ দি এজিএম। এখানে ক্লিয়ারলি বলেনি উইচ এজিএম। উইচ এজিএম মিনস যেই বছরের ফার্স্ট থেকে 180 দিনের মধ্যে আমি অ্যাপয়েন্ট করলাম, সেই বছরেই যেই দিন এজিএম হবে সেই দিনে অবধি সাবসিকুয়েন্ট অডিটর অফিস হোল্ড করতে পারে। ক্লিয়ার? এবারে আমরা পড়ছি হচ্ছে রোটেশন অফ অডিটার্স, যেটা বললাম যে রোটেট করাটা ম্যান্ডেটারি কেন সেটা তো বললাম। এবার কাদের জন্য মেনলি ম্যান্ডেটারি? লিস্টেড কোম্পানি, আনলিস্টেড কোম্পানি যার পেড আপ শেয়ার ক্যাপিটাল মিনিমাম 10 কোটি, প্রাইভেট কোম্পানি হুজ পেড আপ শেয়ার ক্যাপিটাল ইজ মিনিমাম 50 crores, এনি কোম্পানি whose public borrowings from bank or financial institution exceeds 50 crore. ক্লিয়ার? এদের জন্য রোটেশন কি হচ্ছে? ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে। কিন্তু অন্যান্য কোম্পানিজরাও রোটেট করতে পারে, অন্যান্য কোম্পানিজরাও রোটেট করতে পারে, প্রোভাইডেড শেয়ার হোল্ডারদের পারমিশন নিয়েছে। আচ্ছা, এবারে এই রোটেশনটা কি বোঝাতে চাইছে? আমি জানি যে একজন অডিটর একটা ইন্ডিভিজুয়াল পার্সনও হতে পারে, আবার একটা ফার্মও হতে পারে। সিএ ফর্মও অডিট করতে পারে, আমরা তো জানি সিএ ফর্মও অডিট করতে পারে, আবার যে কোনো ইন্ডিভিজুয়ালও হতে পারে। কি বললাম? সিএ ফর্মও অডিট করতে পারে, আবার যে কোনো ইন্ডিভিজুয়ালও হতে পারে। যদি ইন্ডিভিজুয়াল অডিটর হয়, যদি ইন্ডিভিজুয়াল অডিটর হয় তাহলে সে অফিস হোল্ড করতে পারে, সে অফিস হোল্ড করতে পারে হচ্ছে শুধু 1 term অফ 5 consecutive ফাইন্যান্সিয়াল ইয়ার। মানে কি? 5 বছরের জন্য, 5 বছর টানা সে অফিস হোল্ড করতে পারে। ঠিক আছে, তারপরে একটা কুলিং পিরিয়ড দরকার, তারপরে আর তাকে কিন্তু অ্যাপয়েন্ট করা যাবে না, তারপরে তাকে আর অ্যাপয়েন্ট করা যাবে না, তারপরে তার একটা কুলিং পিরিয়ড দরকার। সেই কুলিং পিরিয়ডটা হচ্ছে কত? 5 বছরের। ব্যাপারটা কি হলো? একজন ইন্ডিভিজুয়ালকে একটা কোম্পানি অ্যাপয়েন্ট করতে পারে অ্যাজ অ্যান অডিটর ফর ম্যাক্সিমাম 5 years, 1 term of 5 consecutive financial year। একটা টার্ম মানে একটা টার্ম ইকুয়ালস টু 5 years। তাহলে 5 বছরের জন্য অ্যাপয়েন্ট করতে পারে, কিন্তু তারপরে সে আর কন্টিনিউ করতে পারবে না অফিস। তারপরে কি দরকার? তারপরে দরকার হচ্ছে তাকে কুলিং পিরিয়ড মেনটেন করতে হবে। যখন সে আর সেই অফিসের অডিট করবে না, সেই কুলিং পিরিয়ডের টার্মটাও কত? 5 বছর। একটা ফার্মকে অ্যালাউ করা যায়, একটা ফার্মকে অ্যালাউ করা যায়, সিএ ফার্মকে যখন আমি অ্যালাউ করছি তখন আমি অ্যালাউ করতে পারি হচ্ছে 2 terms of 5 consecutive financial year। 2 terms of 5 consecutive financial year, এর মানেটা কি? 10 years। একে 5 বছর ইন্ডিভিজুয়াল অডিট করতে পারে কন্টিনিউয়াসলি, আর ফার্ম হলে 10 বছর কন্টিনিউয়াসলি অডিট করতে পারে। ঠিক আছে? আর কুলিং পিরিয়ড ফর ফার্ম অলসো, আফটার যেই এটার 10 বছর শেষ হয়ে যাবে তারপরে কিন্তু একে আর অ্যাপয়েন্ট করা যাবে না সেই ফার্মকে, তাকে আবার কুলিং পিরিয়ড মেনটেন করতে হবে ফর 5 years। কুলিং পিরিয়ড মেনটেন করতে হবে হচ্ছে 5 years-এর। ক্লিয়ার? তাহলে রোটেশনে কি হচ্ছে? ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হচ্ছে যে ইন্ডিভিজুয়াল একটা কোম্পানির অডিট করতে পারে ফর ম্যাক্সিমাম 1 term of 5 consecutive financial year, whereas a firm can be appointed for 2 terms of 5 consecutive financial year. Then a cooling period is required to be maintained by both an individual and the firm for 5 years। হয়ে গেল? আচ্ছা, এবারে ধর সাপোজ আমি বলছি একজন ইন্ডিভিজুয়ালকে অ্যাপয়েন্ট করলাম, ঠিক আছে?
একজন ইন্ডিভিজুয়ালকে অ্যাপয়েন্ট করলাম, এবার ইন্ডিভিজুয়ালটাকে আমি 5 বছরের জন্য অ্যাপয়েন্ট করলাম, ঠিক আছে, 5 ইয়ার্সের জন্য অ্যাপয়েন্ট করলাম। এগুলো অত লিখতে লাগে না, আবার শুনে রাখ, ইন্ডিভিজুয়ালকে 5 ইয়ার্সের জন্য আমি অ্যাপয়েন্ট করলাম। কিন্তু ইন্ডিভিজুয়ালটা কী করলো, তার আগেই মানে 4 বছরেই ছেড়ে চলে গেল, আবার পরে এসে বললো আমার তো এখন 1 বছর বাকি আছে, আমি আবার অডিট করতে চাই, তখন কিন্তু সেটা পসিবল না। একবার যখন আমি তাকে অ্যাপয়েন্ট করে নিয়েছি, সে যদি কোনোভাবে ছেড়ে চলে যায়, ঠিক আছে, তাহলে এই যে অ্যাপয়েন্টমেন্টটাকেই ধরে নেওয়া হবে, সে যত বছরই ছাড়ুক না, সে 3 বছরে ছাড়ুক বা 4 বছরে ছাড়ুক, এইটাকে ধরা হবে হচ্ছে ইকুয়ালস টু 5 ইয়ার্স। তারপরে তাকে আবার কুলিং পিরিয়ড মেনটেন করতে হবে, তবেই সে অ্যাপয়েন্ট করতে পারবে, না হলে পসিবল না। ক্লিয়ার? তাহলে আমি আজকে পড়লাম হচ্ছে রোটেশন অফ অডিটার্স। রোটেশন অফ অডিটার্স কাদের জন্য ম্যান্ডেটরি, আর যদি সব কোম্পানি চায় তাহলে তারাও করতে পারে, প্রোভাইডেড হচ্ছে যে তাদেরকে শেয়ার হোল্ডার্স পারমিশন নিয়ে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে আরেকটা কথা বলে রাখি যে ধর সাপোজ কোনো কারণে আমি যাদের নাম নিয়েছি, ধর যেমন আরওসি, তারপরে তোর আরওসি বলছি, বিওডি, তারপরে শেয়ার হোল্ডার্স, তারপরে সিএনএজি, এই 3 জনেরই নাম নিয়েছি ফর অ্যাপয়েন্টমেন্ট অফ ফার্স্ট অডিটর। যদি কোনো কারণে ফার্স্ট অডিটর বা সাবসিকুয়েন্ট অডিটর যদি কোনো কারণে দেখা গেল যে এই 3 জন they are incapable of appointing any of the auditors, তারা অডিটর অ্যাপয়েন্ট করতে পারছে না, তখন সমস্ত দায়িত্ব কে নিয়ে নেবে, তখন সেই অ্যাপয়েন্টমেন্টের সমস্ত দায়িত্ব নিয়ে নেবে সেন্ট্রাল গভর্নমেন্ট, সিজি। কে নিয়ে নেবে? সেন্ট্রাল গভর্নমেন্ট, সিজি। ওকে।